যুক্তরাষ্ট্রে চলছে ট্রাম্প বাইডেনের হাতি গাধার ভোটের লড়াই। জরিপে বিরোধী প্রার্থী এগিয়ে থাকলেও ইলেকটোরালে বর্তমান প্রেসিডেন্টের বাজিমাতের আভাস। বিএনপি ইতিহাসের উন্নতি নয়, ইতিহাস বিকৃত ধ্বংসের রাজনীতি করেছে জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী। 4 নেতার প্রতি শ্রদ্ধা। চাইনিজ রেস্তোরাঁয় ফেলে দেয়া তেলে মোবিল মিশিয়ে বিভিন্ন স্থানে বিক্রি। হাতিরঝিলে অভিযানে 4,500 লিটার জব্দ, জড়িত অন্তত অর্ধশত চক্র। এবং বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরার আসার খবরে উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউসে কে যাবেন, ট্রাম্প নাকি বাইডেন? নির্ধারণে যুক্তরাষ্ট্রে চলছে 59তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 5টায় নিউ ইয়র্কে ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মূল ভোটের আনুষ্ঠানিকতা। সবগুলো জরিপেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ট্রাম্পের থেকে এগিয়ে থাকলেও 8 দোদুল্যমান অঙ্গরাজ্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ওয়াশিংটন ডিসি থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। স্থানীয় সময় 6টা থেকে শুরু হয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। ব্যালটে ভাগ্য নির্ধারণ হবে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দলের। নিউ ইয়র্কের ভোটাররা সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। The rest of the world is looking at our election right now, and obviously we don't know if the final count's going to come out tonight, tomorrow, this weekend. And how that's all going to go. 3 ঘন্টার সময় ব্যবধানের কারণে ক্যালিফোর্নিয়ার ভোট শেষ হতে বাংলাদেশ সময় বুধবার সকাল পার হবে। রাতব্যাপী 50টি অঙ্গরাজ্যের ভোটাররা দেবেন ভোট। নির্বাচন ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও ভোটারদের মাঝে উৎসাহের কমতি নেই। And it's good to see people out and voting today. Most of the interest here is local elections. Yes, I'm nervous about the results, I think, about the presidential election mainly, but এদিকে বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প আগাম ভোট দিলেও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দিয়েছেন। দোদুল্যমান 8টি অঙ্গরাজ্য বা সুইং স্টেট ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরুর আগেই ঐতিহ্য অনুযায়ী সবার আগে ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ ও মিলসফিল্ডের ভোটাররা। এরই মধ্যে সেখানকার ফলও চলে এসেছে। ডিক্সভিল নচে মাত্র 5 ভোটের 5টি পেয়েছেন ডেমোক্রেট দলীয় বাইডেন, আর মিলসফিল্ডে ট্রাম্প পান 16 ভোট। নির্বাচনের আগে সবকটি জরিপে জো বাইডেন এগিয়ে থাকলেও গেলবারের নির্বাচনে পপুলার ভোটে অনেক বেশি ভোট পেয়েও হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে হেরেছিলেন। এবারের নির্বাচনেও জরিপে বাইডেন এগিয়ে থাকলেও ট্রাম্প ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে বিজয় ছিনিয়ে আনবেন, এমনটাই এখন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি ও ক্যালিফোর্নিয়া আছেন লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি তাদের কাছে, তবে শুরুতে যুক্ত হচ্ছি সাকির সঙ্গে। সাকি, নির্বাচনী অবস্থা এবং সর্বশেষ পরিস্থিতি সব মিলিয়ে কেমন দেখছেন? জি, খুব ভালো নির্বাচন রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো নির্বাচন এই ক্ষেত্রে বলছি যে নির্বাচনের আগে অনেক ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছিল, উদ্বেগ উৎকণ্ঠার কথা বলা হচ্ছিল, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো অপ্রীতিকর খবর কিন্তু যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে নেই। যদিও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং নির্বাচনে কখনোই অপ্রীতিকর ঘটনা সাধারণত ভোটের দিন ঘটে না, কিন্তু এবারের একটু পরিস্থিতি ভিন্ন, সেই জন্যই উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি ভোট কেন্দ্রে আছি, এবং সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এসেছেন, ভোট দিতে এসেছেন। তো আমরা এখন ভার্জিনিয়া থেকে এখন যাব হচ্ছে লস্কর আল মামুন আছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। মামুন, আপনি একটু বলবেন আপনার এখানে ভোটের পরিবেশটা কেমন? ধন্যবাদ রাব্বি এবং ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আপনি রয়েছেন নিউ ইয়র্কের ভার্জিনিয়ায়।
আমার এখানে ভোটের পরিবেশ এখন বেশ ভালো, কারণ এখন কিছু ভোটার আসতে শুরু করেছে। সকালের যে অবস্থা তার বেশ ভালো এখন, কারণ এখন প্রচুর বাংলাদেশিরাও আস্তে আস্তে করে যারা ভোটটি দেননি তারা ভোটটি দেওয়ার জন্য ভোট কেন্দ্রে চলে আসছেন। সাকিব ভাই, আমি যেটা দেখতেছিলাম যে আপনি যেটা বললেন একটু আগে যে ভার্জিনিয়ায় ট্রাম্প গেছিলেন, ট্রাম্প আসলে ভার্জিনিয়াতে তার রিপাবলিকান যে অফিস সেই অফিসে তিনি ভিজিট করতে গেছিলেন এবং তিনি কিন্তু বলেছেন যে তিনি জয় হচ্ছেন, আজকে রাতেই তার ভালো রাত এবং জয় হচ্ছেন। তো আপনি কিছু বলেন, আপনি কি বলবেন সে বিষয়ে, যে ট্রাম্প আসলে কি বলছেন? আপনি ট্রাম্পের খুব কাছে রয়েছেন। জি জি, আমি ট্রাম্পের খুব কাছে রয়েছি, এটা ঠিক। ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বরাবরই যেটি বলছেন যে তিনি এই নির্বাচনে জিতছেন এবং আজকে যে নির্বাচনের দিন চলছে, ভোটের দিন চলছে, এই ভোটের দিনে কিন্তু দুই প্রার্থী কিন্তু বসে নেই। তারা কিন্তু আজকেও এক ধরনের প্রচারণার মধ্যেই আছেন। আমরা দেলওয়ারে দেখেছি যে জো বাইডেন তিনি কিন্তু ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এই যুক্তরাষ্ট্রকে যেমন ভাগ করে ফেলেছে তেমনি বৈশ্বিক ভাবেও তিনি একরোখা আচরণ করেছেন, বিভিন্ন নীতি নিয়েছেন, তার বিরুদ্ধে তিনি মার্কিন জনগণকে আজকে ভোট বিপ্লব ঘটানোর কথা বলেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের কথা আপনি বললেনই যে তিনিও কিন্তু মাঠেই আছেন। তো আমরা একটু কথা বলবো একজন বাংলাদেশির সঙ্গে এখানকার। তার আগে কিন্তু আমি আপনার এখানে যেতে চাই যে আপনি যে বাংলাদেশিদের কথা বলছিলেন সেই বাংলাদেশিরা কি বলছে একটু শুনবো। মামুন। আচ্ছা, আমি যে ভোট কেন্দ্রটি রয়েছি এখন, সেই ভোট কেন্দ্রে কিছু বাংলাদেশিরা এসেছেন এবং ভোট দিয়েছেন। তো এখন আমি কথা বলতে চাচ্ছি যে এরকম একজন বাংলাদেশি যিনি ভোট দিয়েছেন তার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি। উনি হচ্ছেন জনাব শামীম হোসেন। তিনি আমাদের সঙ্গে জানাবেন উনি কি ভোট দিলেন এবং ভোটের কি অবস্থা। জনাব শামীম হোসেন, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি কি ভোট দিয়েছেন? আসসালামু আলাইকুম। আপনি ভোট দিয়েছেন তো? জি, বেশ ভালো হলো, খুব শান্তিপূর্ণভাবে ভোট হলো এখানে এবং আমরা খুবই আশাবাদী আগামীতে আমাদের এই জো বাইডেন এবং কামালা হ্যারিস ভোটে উন্নতি হবে এবং আমাদের নেক্সট প্রেসিডেন্ট আজকে রাতে ইনশাল্লাহ আমরা তাকে ঘোষণা করবো আমরা। এবং আমাদের বাংলাদেশ কমিটিকে সবাইকে আমরা এনকারেজ করছি যে যারা ভোট দেননি আপনারা আসেন, রাত 8টার পর আপনার ভোট সেন্টার খোলা থাকবে, আপনারা সবাই শান্তিপূর্ণ। আচ্ছা, একটা বিষয় আমরা আপনার সঙ্গে আলাপ করতে চাই যে আমরা দেখছিলাম যে লস অ্যাঞ্জেলেসের অবস্থাটা গতকালকেও কিছু কারফিউর জন্য আবেদন করা হয়েছিল, সেই অবস্থা এখন ভোটের এখন পরিবেশ বাইরের অবস্থা এবং ভিতরের দুটি অবস্থা কি মনে হচ্ছে আপনার কাছে? ওটা এখানে আমাদের মেয়র বলেছিলেন যে এখানে যাতে নাকি গন্ডগোল না হয় সেই জন্য এটা করা হয়েছিল। তবে কিছু জায়গা ওরা চিন্তা ভাবনা করছে হয়তো অসুবিধা করতে পারে ট্রাম্প প্রশাসনের লোকজনরা, ওই জন্য সবাই সেফটির জন্য এটা কাজটা করা হয়েছে। এবং আমরা সবাইকে ডেমোক্রেট পার্টি থেকে সবাইকে আমরা আবেদন করছি এই আপনারা সবাই বেশি গ্যাদারিং করবেন না, অবশ্যই সেলিব্রেশন আমরা করব। আপনি তো ভোট দিয়েছেন, আপনার কাছে কি মনে হচ্ছে কে জয়যুক্ত হতে পারে আপনার কাছে? আমাদের কাছে আমরা খুব অপটিমিস্টিক এবং খুবই ভালো হবে এবং আশা রাখি ইনশাআল্লাহ যে ভোটে যা সময় দেখলাম আমরা এবং জো বাইডেন এবং কামালা হ্যারিস নিঃসন্দেহে আসবে আমাদের আশা। জনাব শামীম হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভোট শেষে প্রতিক্রিয়া জানানোর জন্য। সাকিব ভাই, আমি কথা বলছিলাম একজন ভোটার যিনি ভোট দিয়ে এসেছেন এইমাত্র, ভোট শেষে আমাদের জন্য একটু আমরা তার প্রতিক্রিয়া জানলাম। উনি বলতেছিলেন যে এখানে উনি বেশ শান্তিপূর্ণ, ভিতরে এবং বাইরে দুই পরিবেশটি উনি ভালো দেখেছেন, যদিও একটি আশঙ্কা ছিল ছোটখাটো, সেটি অবশ্য এখন পর্যন্ত কোনো লক্ষণ এখানে নেই। সাকিব ভাই, আপনার সাথে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে ট্রাম্প বলছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে আপনার কেমন ফিল করছেন, তখন ট্রাম্প বলছিলেন যে আমার একটু গলা বসে গেছে, আমি একটু কিছু টায়ার্ড, কিন্তু আজকে রাতটা খুব ভালো রাত হবে। তো আপনি যদি আরেকটু বিষয় বলেন যে আসলে ট্রাম্পের শেষ কি অবস্থা হয়। জি, দেখেন ট্রাম্পের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক তাদেরও একই অবস্থা, ডেমোক্রেট দলের সমর্থক এবং ডেমোক্রেট দলের প্রার্থীদের জো বাইডেনেরও কিন্তু একই অবস্থা। এবং লস্কর আল মামুন, আপনি এবং আমরা যেভাবে কাভারেজ করছি, নির্ঘুম রাত কাটাচ্ছি, দিন কাটাচ্ছি, সেখানে কিন্তু আমাদেরও অবস্থা কিন্তু একই রকম, যে একেবারেই নিরবিচ্ছিন্ন ভাবে সময় সংবাদের দর্শকদের জন্য আমরা প্রতি মুহূর্তে সঠিক সর্বশেষ সংবাদ দেওয়ার চেষ্টা করছি। গলা বসে গেছে ডোনাল্ড ট্রাম্পের, সেটাই স্বাভাবিক, তিনি যেভাবে পরিশ্রম করেছেন। আমরা দেখেছি যে
জো বাইডেন কিন্তু একটু রয়েস হয়ে প্রচারণা করেছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় কিন্তু দেখেছি যে অনেক মানুষ, এবং তিনি একদিনে 4টি-5টি অঙ্গরাজ্য পর্যন্ত প্রচারণা করেছেন। তো স্বাভাবিকভাবে এই শেষ দিনে এসে তিনি একটু ক্লান্ত হয়ে পড়তেই পারেন, যেমনটা আপনি আমরাও কিন্তু একটু ক্লান্ত হয়ে পড়েছি। আপনার এখানের ওয়েদার হয়তো একটু ভালো, আমাদের এখানে ওয়েদার ভালো, কিন্তু প্রচন্ড শীতের মধ্যে কিন্তু এই পূর্ব উপকূলীয় অঞ্চলে কিন্তু আমরা আছি। তো আমি এখন একটু আপনাকে শোনাবো হচ্ছে যে আনিকা রহমান একজন আছেন বাংলাদেশি, এখানকার তরুণ রাজনীতিক। তিনি বাংলাদেশি ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের তিনি একজন ডেপুটি ডিরেক্টর। তো আমি একটু তাকে বলবো যে কেমন ভোট হচ্ছে এবং তিনি কি ভাবছেন নির্বাচন নিয়ে। একটু কাছাকাছি আসবেন। জি, আসসালামু সবাই, থ্যাংক ইউ সাকিব ভাই আমাকে আনার জন্য। আমি মনে করি আমরা খুব কনফিডেন্ট যে জো বাইডেনে জিতবে। আর ভার্জিনিয়া বলতে গেলে আমরা গ্যারান্টিড ব্লু আসবে, কারণ 2016 কিন্তু হিলারি পেয়েছে ভার্জিনিয়া, আর এবারেও কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের আরো ডাবল কাজ করা হয়তো পোস্ট চালানো হয়েছে, আর আরো আমাদের লিডারশিপ হয়েছে। আমি মনে করি জো বাইডেন অবশ্যই পাবে, আর আমরা আশা করতেছি ইলেকট্রালে পাবে আর কি। সবাই চিন্তায় আছে, ওটা একটু সবার টাকায় থাকবে, ওটাই হচ্ছে সবচেয়ে, ওটা যদি ফ্লিপ করতে পারি ওটাই তো মানে আমাদের হয়ে গেছে। তবে আজকের ফ্লোরটা কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত? নির্বাচনের ভোটের তো অর্ধেক শেষ হলো, এখন তো অলরেডি 101 মিলিয়ন মানুষ অলরেডি ভোট দিয়ে দিয়েছে এর্লি ভোটিং এ, তা এখন আরো বাড়বে। অবশ্যই একটু ভয় আছে যে এখনো কিন্তু কেন গ্যারান্টি না কেউ ল্যান্ডস্লাইডে কেউ জিতবে না, বাট অল্প অল্প ভোটে কিন্তু আমার মনে হয় জো বাইডেনই জিতবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আনিকা রহমান। শুনছিলেন যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ নেতৃত্ব হিসেবে আনিকা রহমান তিনি একজন গর্বের জায়গায় আছেন। তেমনি লস্কর আল মামুন, আপনি যেটি শুনছিলেন যে ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধস বিজয় কেউ অর্জন করতে পারবে না, সেটি বলার চেষ্টা করেছে আনিকা রহমান। তো আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কিছু জিজ্ঞেস করেছিলেন আমাকে, কিংবা আপনি যদি আপনার সেখানকার অবস্থা কিছু বলতে চান। সাকিব ভাই, যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা সচরাচর দেখি যে একটি ভোটের সময়, অর্থাৎ যেদিন ভোট গ্রহণ হয় সেদিন কিন্তু দুই প্রার্থী আনুষ্ঠানিকভাবে ভোট দেন। সাংবাদিকরাও সেই ভোটটি ভিডিও চিত্র বা ছবি বা নিউজ মিডিয়া দেওয়ার জন্য একটি আনন্দঘন পরিবেশ থাকে, যে দুই প্রার্থী ভোট দিয়েছেন, কে কোথায় ভোট দিলেন, এরকম একটা অবস্থা। কিন্তু এবারের প্রেক্ষাপট যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কিন্তু দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট যারা রয়েছেন তাদের স্ত্রী, হাজবেন্ড সহ আগেই ভোট দিয়ে ফেলেছেন। তাহলে এবারের এই নির্বাচনটা যে আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিনে কিন্তু খুব বেশি একটা আনন্দঘন চমক আমরা কিন্তু আমাদের কাছে নেই। আর এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। জি জি, আপনি যেমনটা বলছিলেন, তাহলে ভোটের আগেই আগাম ভোট দিয়ে ভোটের দিনেই আগাম ভোট দিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন। কিন্তু ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কিন্তু আজকে মঙ্গলবার খুব সকালে তিনি ভোট দিয়েছেন, এবং তাদের যে নতুন ঠিকানা ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডির, সেটি হচ্ছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে তিনি নিউ ইয়র্কের জন্মস্থান এবং নিউ ইয়র্কেই তার ঠিকানা ছিল। তারপরে কিন্তু তিনি নির্বাচনে জয়ী হওয়ার পরে তার ঠিকানা পরিবর্তন করে নিয়ে গিয়েছিলেন ফ্লোরিডায়, কারণ ফ্লোরিডা একটি ঝুলন্ত অঙ্গরাজ্য, এবং সেখানে ওয়েস্ট পাম বিচে ভোট দিয়েছিলেন আগাম ভোট ডোনাল্ড ট্রাম্প। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছিলেন না। তিনি আজকে মঙ্গলবার সকালে ওই ওয়েস্ট পাম বিচে ফ্লোরিডায় ভোট দিয়েছেন, এবং তিনি তার স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চেয়েছেন। সবাইকে বলেছেন যে আজকে যেন এসে সবাই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেন। সাকিব ভাই, আমি আরেকজন ভোটারকে পেয়েছি এইমাত্র, আমাদের কমিউনিটির খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট জনাব মমিনুল হক বাচ্চু, আমাদের সবসময় কমিউনিটির এখানের অ্যাক্টিভিস্ট এবং লিডার। মমিনুল হক বাচ্চু, আপনি কি ভোট দিলেন এইমাত্র? আমি এই যে কিছুক্ষণ আগে ভোট দিয়ে আসলাম। এত সুন্দর পরিবেশে চমৎকার ভাবে যা দেখছি, মানুষ অত্যন্ত নিয়ম শৃঙ্খলা দিয়ে এখানে ভোট দিচ্ছে, এবং এখানে প্রচুর প্রবাসী বাঙালিদের দেখছি বিভিন্ন সেন্টার গুলোতে। আশা করি আমরা কামালা হ্যারিস আর জো বাইডেন ইনশাআল্লাহ তারা নির্বাচিত হবে। এবং আমাদের একটা অনুরোধ থাকবে, যে যেখানে থাকুন না কেন, প্লিজ গো ফর ভোট জাস্ট সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং এখানে বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে প্রচুর প্রবাসী বাঙালিরা একটাই কথা থাকবে, বিভিন্ন স্টেটগুলোতে যে তারা যেন আপনার কোনো ইনফরমেশন চাইলে তাদের ইনফরমেশন তাদের কালেক্ট করবে। ওকে, ধন্যবাদ জনাব মমিনুল হক বাচ্চু আপনাকে আপনার ভোট শেষে প্রতিক্রিয়া জানানোর জন্য। সাকিব ভাই, আপনি যেটি বলছিলেন। জি
জি, অনেক ধন্যবাদ। আমরা প্রথমে শামীম হোসেন এবং পরে মমিনুল হক বাচ্চুর কথা শুনলাম ক্যালিফোর্নিয়ায়। সেইভাবে আমরা আমেরিকার পথে পথে রয়েছি নির্বাচন সংবাদ, সর্বশেষ সংবাদ এবং সঠিক সংবাদ সময় সংবাদের দর্শকদেরকে জানানোর জন্য। তারই অংশ হিসেবে আপনি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে এবং আমি ওয়াশিংটন ডিসি কেন্দ্রিক রয়েছি এবং সেখানে কিন্তু সেখান থেকে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় সংবাদ দেওয়ার চেষ্টা করছি। আমরা পরবর্তী ঘন্টায় আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনার সামনে হাজির হব রাব্বি। এই ছিল মোটামুটি ভোটের পরিবেশ। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, তবে ভোটের ফলাফল কবে নাগাদ হবে সেটা কিন্তু খুব একটা বড় বিষয়। ইতিমধ্যে এই ফলাফল নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। দু দলেই আদালতে যাবেন, অর্থাৎ মাঠের ভোট চলে যাচ্ছে আদালতের কাঠগড়ায়, এরকম একটি অবস্থা তৈরি হচ্ছে। কিন্তু আমরা আশা করি যে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হবে। মামুন, আপনি কিছু বলছিলেন? সাকিব ভাই, আপনি ঠিকই বলেছেন যে ভোটের ফলাফল নিয়ে কিন্তু আমাদের একটি অনিশ্চয়তা রয়েছে। ভোটের ফলাফল এবং গণনা দুটি বিষয় কিন্তু। তবে ট্রাম্পের মুখে কিন্তু আজকে যিনি দুপুর 1টার সময় যিনি আর্লিংটনে ওনার অফিসে গিয়েছিলেন নির্বাচনী কার্যালয়, সেখানে কিন্তু তিনি বলেছেন যে আমি আজকে রাতের মধ্যেই ফলাফল পেয়ে যাবো, আমি বিজয়ী হব ইনশাল্লাহ। এরকম একটি দৃঢ়তার কথা কিন্তু আমরা তার মুখে শুনতে পেয়েছি। তো আশা করব সবকিছু শান্তিপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল দ্বিধাদ্বন্দ্ব এবং সবকিছু কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনটি একটি সফল পরিসমাপ্তি হবেন। এই ছিল রাব্বি আমার কাছে লস এঞ্জেলেস অবশ্যই থেকে সাকি এবং মামুন, আপনাদের সঙ্গে কিন্তু আমরা সার্বক্ষণিক যোগাযোগ করে সর্বশেষ তথ্যটা মানুষের কাছে পৌঁছে দেব এবং মার্কিন নির্বাচন নিয়ে আপনারা যেভাবে বিশ্লেষণ করলেন, আলোচনায় অংশ নিলেন, এরপরেও আমরা কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে আবার যুক্ত হব। আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়া থেকে যুক্ত হয়েছিলেন লস্কর আল মামুন, এবং তারা মার্কিন নির্বাচনের নানা বিষয় নিয়ে জানাচ্ছিলেন। আর আমরা একটি বিষয় জানি যে আসলে যুক্তরাষ্ট্রে যে ভোটের লড়াই, এটি কিন্তু হয় দুটি প্রতীকে, একটি হয় হাতি এবং আরেকটি হয় গাধা। এবং তবে একটি প্রশ্ন সবার কাছে থেকেই যায় এবং আমরা সেই প্রশ্নটিরই এই রিপোর্টে জানবো যে আসলে এই দুটি প্রতীক কিভাবে আসলে এই মার্কিন নির্বাচনে আসলো। চলুন আমরা রিপোর্টে দেখে আসি। 1828 সালে যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো গাধা প্রতীকটির ব্যবহার করেন। 1812 সালে যুদ্ধে জয়ের পর ওয়ার হিরো হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ডেমোক্র্যাট দলের এই প্রার্থী। তবে জ্যাকসনের বিরোধীরা তাকে জ্যাকাস নামে কটাক্ষ করতে শুরু করেন, আর এই ভর্ৎসনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন জ্যাকসন। গাধাকে দলের প্রতীক হিসেবে নিজের প্রচারণায় ব্যবহার করেন অ্যান্ড্রু। তবে হারপাস উইকলি ম্যাগাজিনের থমাস নেস্টের কার্টুনের মধ্য দিয়ে ডেমোক্র্যাট দলের দলীয় প্রতীক গাধা পাকাপোক্ত হয়। 1874 সালে প্রশাসনের দুর্নীতিকে তুলে ধরতে হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে কার্টুনের মাধ্যমে তা উপস্থাপন করেন থমাস। কার্টুনে তিনি দেখান সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনের সব প্রাণীকে ভয় দেখাচ্ছে। সিংহের ছদ্মবেশী গাধাকে দেখে ভয়ে পালাচ্ছে বাকিরা। সবাই ভয়ে পালালেও বনে একটি হাতি স্থির থাকে। সেই থেকেই হাতি নির্বাচনী প্রতীক হয়ে ওঠে রিপাবলিকান দলের। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ডেমোক্রেটিক পার্টির নাম। ঠিক অন্যদিকে ৭১-এ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকার বিরোধিতা করেছিল মুক্তি সংগ্রামের। সরকারি চাপ উপেক্ষা করে সিনেটে পাকিস্তানি হানাদারের গণহত্যার কথা তুলে ধরেন জো বাইডেনের পূর্বসূরিরাই। তাই দেশটির বাংলাদেশিরা বলছেন এবারের নির্বাচন তাদের কাছে ৭১-এর ঋণ শোধের। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সেনেটর এডওয়ার্ড কেনেডি, যিনি টেড কেনেডি নামে বেশি পরিচিত, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এগিয়ে এসেছিলেন মুক্তিপ্রাণ বাঙালির সহায়তায়। স্বাধীনতা যুদ্ধে তৎকালীন মার্কিন সরকার সরাসরি পাকিস্তানের পক্ষ নেয়। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছোট ভাই টেড কেনেডি সে সময় রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আওয়াজ তোলেন। সেই দুঃসময়ে গণহত্যা রোধ করা, পাকিস্তানকে মার্কিন সহায়তা বন্ধে সরাসরি মার্কিন প্রশাসন বিরোধী সাহসী অবস্থান নেই ডেমোক্র্যাট নেতা। তার দলের অনেক নেতাই তার পাশে দাঁড়ান। মানবতাবাদী এই নেতা শরণার্থীদের দুর্দশা দেখতে গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গেও। দেশে ফিরে 9 লাখ শরণার্থীর মানবতর জীবনযাপন সম্পর্কে এক মর্মস্পর্শী প্রতিবেদন জমা দেন সিনেটে। শুধু প্রতিবেদন জমা দিয়েই থেমে থাকেননি কেনেডি পরিবারের ছোট ছেলে। শরণার্থীদের প্রতি বিশ্ব সবার দৃষ্টি আকর্ষণ, তাদের জন্য তহবিল সংগ্রহেও ভূমিকা রেখেছিলেন তিনি। 1972 সালে স্বাধীন বাংলাদেশ সফরেও এসেছিলেন এডওয়ার্ড কেনেডি।
সেই থেকে তিনি ছিলেন বাংলাদেশের অকৃতম বন্ধু। পরবর্তীতে বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধের মৈত্রী সম্মাননায় ভূষিত করে। 2009 সালের মৃত্যুর আগ পর্যন্ত 47 বছর যুক্তরাষ্ট্রের সিনেটর ছিলেন এই মহান মানুষটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ডেমোক্র্যাট দলের টেড কেনেডির অবদানের কথা স্মরণ করে এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দলকে সমর্থন আর ভোট দিয়ে কিছুটা ঋণ পরিশোধের সুযোগ নিতে চান প্রবাসী বাংলাদেশিরা। আপনারা যারা আছেন সবাই সারা যুক্তরাষ্ট্রে, তারা কমলা হ্যারিস এবং বাইডেনের পক্ষে ভোট দেন এবং ডেমোক্র্যাট পার্টিকে জয়যুক্ত করেন। প্রবীণ বাংলাদেশিরা বলছেন তারা চান অভিবাসীদের দেশ যুক্তরাষ্ট্র যেন আবারও বেশি অভিবাসী বান্ধব হয়। এজন্য জো বাইডেনের বিকল্প দেখছেন না তারা। এবারই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা রয়েছে। মার্কিন জনগণের পাশাপাশি তারাও চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। প্রবাসের সময় আরও থাকছে। সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে স্ত্রী আটক, 3 জনকে আসামি করে মায়ের মামলা। শাইন স্যানিটারি ওয়্যার ও ফিটিংস, রুচির প্রশ্নে একেবারেই আপোষহীন। বিএনপি ইতিহাস বিকৃতি আর ধ্বংসের রাজনীতি ছাড়া জাতিকে কিছু দিতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনো দেশ ও জনগণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার বিকেলে গণভবন থেকে জেল হত্যা দিবসের ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, তৃণমূলের সমর্থন থাকায় শত আঘাতের পরও আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। অতীতের সরকারগুলো ভোটারবিহীন নির্বাচন করেছিল জানিয়ে তিনি বলেন, কারো দয়ায় ক্ষমতায় বসেনি আওয়ামী লীগ। ৩রা নভেম্বরের জেল হত্যা দিবসের স্মরণে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সরকার প্রধান বলেন, এই হত্যাকাণ্ড ও 15ই আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়া গণতন্ত্র দিয়েছে, একেবারে বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে অনেকেই চলে গেছে তার সাথে, যে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। দিনের পর দিন সন্ত্রাস আর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে অতীতের সরকারগুলো সেবার বদলে অভিজাততন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলেও ক্ষোভ জানান শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, ইতিহাস বিকৃতি করা, সেইগুলি তারা করেছে। মানুষকে তারা কিছুই তো দিতে পারেনি। হ্যাঁ, নিজের অর্থশালী সম্পদশালী হয়েছে, যাতে সংগঠনই তৃণমূল থেকে গড়ে ওঠেনি। মানুষ তাদের পাশে দাঁড়াবে কেন? যারা ভোটারবিহীন নির্বাচন ও দেশে এক দলের শাসন নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান বলেছেন, কারো দয়ায় রাষ্ট্র ক্ষমতায় বসেনি তার দল। যেভাবেই বলতে চেষ্টা করেন না কেন, ক্ষমতা জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি এবং আমাদেরকে ষড়যন্ত্র যত বেশি নাড়াচাড়া করবে, আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, বক্ত হবে। ভোট চুরি করে ক্ষমতা দখল করা গেলেও অগণতান্ত্রিক ধারায় তা টিকিয়ে রাখা সম্ভব হয় না বলেও জানান প্রধানমন্ত্রী। ক্ষমতাটা টিকে থাকতেও পারে না, দেশে কল্যাণও করতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 17 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1659 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,12,647 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,061 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,75,763 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1,659 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,12,647 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,983 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,886 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,29,787 জন। সামাজিক অপক্ষয় রোধে সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের প্রতি খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় কামরাঙ্গীর চরের ঝাউচর এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায়
ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে কথা বলেন তিনি। মাদক ধর্ষণ সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মসজিদের ইমাম, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, পুলিশ সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অবক্ষয় রোধে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। মাদ্রাসা শিক্ষক, ইমাম সাহেব, পুলিশ প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধি যারা অঞ্চলের সম্পর্ক আছেন তারা সম্মিলিত অভিযোগ না করে তাহলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। আপনাদের দায়িত্ব, আপনাদের সম্বন্ধ একেবারে অল্প বয়সী সম্বন্ধে ন্যূনতম বিনিয়োগ করে দেওয়া। এই তেল কিছুটা কম দামে কিনে নিয়ে বেকারি আইটেম বানানো হয়। এভাবেই অজান্তেই মানবদেহে ক্ষতিকর এই তেল গ্রহণ করছে সাধারণ মানুষ। রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে পুরাতন তেল নতুন করে বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর হাতিরঝিলের মিরেরবাগের এই বাসার নিচতলায় 2 বছর ধরে পুরাতন তেল নতুন করে বিক্রির ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। র্যাবের কাছে খবর আসে তেলের বড় একটি চালান মঙ্গলবার রাতে ঢাকার বাইরে একটি জায়গায় পাঠানো হবে। রাত 7টায় বাসায় অভিযান শুরু করে র্যাব। বেরিয়ে আসে পুরাতন তেল নতুন করে বিক্রির ভয়ানক তথ্য। রাজধানীর বিভিন্ন চাইনিজ রেস্তোরাঁয় ব্যবহারের পর ফেলে দেওয়া তেলগুলো এখানে নিয়ে এসে তা বিভিন্ন বড় বড় কোম্পানির বোতলে ভরে বিক্রি করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। পরে সেগুলো ব্যবহার করা হয় বেকারি সহ বিভিন্ন জায়গায়। তৈরি করা হয় নানা ধরনের খাবার। চাইনিজের যে তেলটা ভাজার পরে যেটা চেঞ্জ করে করে রাখে, ওটা আমরা পার্টির আগে কিনে এনে রাখি, পরে পার্টিরা ওরা নিয়ে যায়। র্যাব জানায় দীর্ঘদিন ধরে ঢাকা শহরে 50টি চক্র এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই চক্রের সাথে আরও যারা জড়িত তাদেরকেও আনা হবে আইনের আওতায়। এই তেলগুলো কিন্তু তারা কালেক্ট করে নিয়ে এসে কিন্তু এই জায়গায় সে মজুত করে। বড় কোয়ান্টিটি সে মজুত করতে পারে। তখন এই তেলটা এক সনাতন পদ্ধতিতে সে মশারির যে সাকুনিটা আছে, মশারি দিয়ে সে এটা রিফ্রেশ, তার অনুযায়ী সে এটা রিফ্রেশ করে বা মোটামুটি সে সাকুনির মাধ্যমে তেলটাকে আলাদা করে ফেলে। এই তেলগুলো কিন্তু আবার পুনরায় বেকারি যে প্রতিষ্ঠান সেখানে কিন্তু চানাচুর, বিস্কিট বা পাউরুটি সহ আদার যে বেকারি আইটেম আছে সে আইটেমগুলো তৈরিতে কিন্তু ব্যবহৃত হতো। এই ধরনের কার্যক্রম যারা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের বিসিক এলাকায় নকল ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেনিটেডিন জাতীয় ভেজাল ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভেজাল ওষুধ তৈরি করে বাজারজাত করছিল ইস্ট বেঙ্গল ইউনানি ল্যাবরেটরিজ নামে একটি প্রতিষ্ঠান। বিভিন্ন কোম্পানির নকল লোগো ব্যবহার করে গ্যাস্ট্রিক এবং ভিটামিনের ভেজাল ওষুধ বানিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় 10 লাখ টাকা মূল্যের ভেজাল ওষুধ। অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। শুধু এখানে নয়, তাদের এই প্রস্তুতকৃত নকল ওষুধগুলি তারা দেশের বিভিন্ন জেলায়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, ফিরোজপুর বিভিন্ন জেলাতে এখান থেকে সাপ্লাই করতেছে। ওষুধ প্রস্তুতটার মূল হোতা তাদের কাউকে পাওয়া যায়নি বলে আমরা কাউকে গ্রেপ্তার করার বা কোনো অঙ্কের জরিমানা করার সিদ্ধান্ত নেইনি। নকল ওষুধ তৈরি হলেও কিছুই জানতেন না বলে জানান সংশ্লিষ্ট এই কর্মকর্তা। প্রতি সপ্তাহ কিংবা প্রতি 15 দিন পর প্রত্যেকটা ইউনিট পরিদর্শন করে থাকি, কিন্তু এইটা গত মাসে আমরা পরিদর্শন করছি, কিন্তু এই ধরনের কোনো তথ্য আমরা পাই নাই। এই কারখানায় তৈরি নকল ওষুধ দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল বলে জানায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের অভিযানের শেষ মুহূর্ত বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন। এমন পরিস্থিতিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। কোস্টগার্ডের ধাওয়ার মুখে মাছ ধরার নৌকা নিয়ে পালানোর চেষ্টা জেলেদের, কিন্তু দায়িত্ব পালনে নাছোড়বান্দা কোস্টগার্ড ধাওয়া করে ঘিরে ফেলে নৌকা। তাতেও মানতে রাজি নয় জেলেরা। মুখোমুখি হয়ে ইটপাটকেল ছুঁড়েও রেহাই পাননি তারা। প্রতিদিনই একই অবস্থা চাঁদপুরের মেঘনা নদীতে।
মঙ্গলবার সকালে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার মেঘনা নদীতে ধাওয়া করে দুটি নৌকার জেলেদের আটক করে কোস্টগার্ড। এ সময় নদীতে ধরা ইলিশ ও জাল জব্দ করা হয়। আটক হওয়া জেলেরা জানান, অপরাধ জেনেও পেটের দায়ে নদীতে মাছ ধরতে নামছেন তারা। আমাদের বাড়িতে ভাই বোন আছে, মা বাবা আছে, খুব কষ্ট চলি, অনেক কষ্টে আছি স্যার। এই জন্য স্যার আমরা জানলা করছি পেটের দায়ে স্যার। কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার জানান, মা ইলিশ রক্ষায় তারা বদ্ধপরিকর। আর আটক জেলেদের বিভিন্ন মেয়াদের সাজা প্রদানের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 100 কেজি মতো ইলিশ জব্দ করি, সাথে সাথে আমাদের প্রায় 1 লক্ষ মিটার কারেন্ট জালও আমরা এই বোটগুলো থেকে আটক করতে সক্ষম। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের সমন্বয়ে মা ইলিশ রক্ষার্থে যে অভিযান চলেছে সেখানে আমরা 17 জনকে আটক করেছি। তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। গত 14 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের এই পর্যন্ত 2 শতাধিক জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় প্রায় 6 মেট্রিক টন ইলিশ, 10 কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সময় সংবাদ, চাঁদপুর। পাহারায় মৃত বাবার বাড়িতে থাকছেন 2 মেয়ে। 100 কোটি টাকা মূল্যের বাড়ি নিয়ে সৎ মায়ের সঙ্গে 2 মেয়ের দ্বন্দ্ব হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার তারা আদালতে হাজির হলে তাদের বাড়িটির দলিল হাজির করতে বলা হয়। পুলিশি সহায়তা নিয়ে বাবার বাড়িতে ঢোকার পর 2 বোন ঘুমান ফ্লোরে। রান্নাঘর থাকলেও তারও বেহাল দশা। এ কারণে হোটেল থেকে খাবার এনে খেয়ে মেঝেতে ঘুমিয়ে 15 দিন ধরে থাকছেন 2 বোন। 100 কোটি টাকা মূল্যের মৃত বাবার বাড়ি নিয়ে সৎ মায়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদেরকে। বোন মোশরেকাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন মোবাশ্বেরা। তাদের অভিযোগ, স্বজনদেরও ঢুকতে দেয়া হচ্ছে না বাড়িতে। এ সময় সৎমা অঞ্জু কাপুরও আদালতে উপস্থিত ছিলেন, তবে তিনি গণমাধ্যমকে এড়িয়ে গেছেন। খুব অস্বাস্থ্যকর অবস্থায় আমরা বসবাস করছি, মাটিতে ফ্লোরিং করে বাইরে থেকে খাওয়া কিনে নিয়ে এসে, যেটা আমাদের এখন একটা সমস্যার কারণ হয়ে যাচ্ছে একটু। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোস্তফা জগলুল ওয়াহিদের 2 মেয়ের এমন পরিণতি দেখে 9 নভেম্বর পর্যন্ত তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। নিশ্চিত করতে বলা হয় স্বজনদের প্রবেশ। ওনাদের আত্মীয় স্বজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো ওনাদের আত্মীয় স্বজন ঢুকার বিষয়ে ওসি সাহেবকে দেখতে বলেছেন। আমাদেরকে আগামী 9 তারিখ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। রাজধানীর গুলশান 2-এর বিলাসবহুল 3 তলায় বাড়ির 2য় তলায় থাকছেন তারা। প্রথমে তাদের বাড়িতে ঢুকতে দেয়া না হলেও উচ্চ আদালতের নির্দেশে বাড়িতে ঠাঁই হয় তাদের বাবা জগলুল হায়দার গত 10 অক্টোবর প্রবাসের সময় ফ্রান্সে 2য় ধাপের করোনা সংক্রমণ দিনে দিনে আরও বাড়ছে। সংক্রমণ রুখতে মাসব্যাপী দেশ জুড়ে লকডাউনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বেড়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা শঙ্কার মধ্যে আছেন। ফ্রান্স থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। ফ্রান্সে 2য় ধাপের করোনার সংক্রমণ যেন কোনোভাবেই থামছে না, বাড়ছে মৃতের সংখ্যাও। এমন অবস্থায় সংক্রমণ রুখতে দেশব্যাপী জারি করা হয়েছে 1 মাসের লকডাউনের শুরুর দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা শিথিলতা প্রদর্শন করলেও এখন তারা বেশ কড়াকড়ি। আজকে আসার সময় এবং আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে আমরা দেখতেছি বিষম কন্ট্রোল হচ্ছে। আজকে থেকে বোধহয় পুলিশের কড়া নিরাপত্তা বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অনেক পুলিশ। সপ্তাহের প্রথম দিন থেকে বাংলাদেশি অধ্যুষিত গার্ডনট সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চোখে পড়ে। এ সময় সঠিক প্রমাণপত্র প্রদর্শন করতে না পারার কারণে অনেকেই জরিমানার মুখোমুখি হন। দিনে দিনে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের কথা জানিয়েছেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। সেই সাথে প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ারও আহ্বান জানান তারা। 2য় ধাপের করোনার সংক্রমণ ফ্রান্সে দিনে দিনে এখনও বৃদ্ধি পাচ্ছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লকডাউন মানার বিষয়ে কঠোরতা আরোপ করলে হয়তোবা করোনার সংক্রমণ কিছুটা কমে আসবে ধীরে ধীরে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কমল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনের কাতালোনিয়ায় আক্রান্ত মৃতের সংখ্যা বাড়তে থাকায় সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার সম্পূর্ণ লকডাউনের আওতায় আনার ঘোষণা দিয়েছে প্রশাসন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্র রিপোর্ট। ইউরোপের দেশ স্পেনের পর্যটন নগরী হিসেবে খ্যাত কাতালোনিয়ায় বছরের প্রায় প্রতিটা সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে এবার বৈশ্বিক মহামারীর কারণে আনন্দ কোলাহলে ব্যস্ত শহরটি নীরব নিস্তব্ধ হয়ে আছে। নেই সেই চিরচেনা কোলাহল।
শহর জুড়ে চলাচলে সীমাবদ্ধতা এবং আগামী সপ্তাহ জুড়ে প্রবেশ ও বের হওয়া যাবে না বলে কাতালান সরকার ঘোষণা দিয়েছে। এই অবস্থায় সরকারের দেয়া সব সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। এদেশের সরকার যে আইন করেছেন সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। আসুন সবার কাছে আমার অনুরোধ, সবাই যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনা পরিস্থিতির ক্রমে অবনতি হওয়ার কারণে উৎকণ্ঠা দেখা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার পূর্ণ লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম, সাংস্কৃতিক ও স্পোর্টস সেন্টারগুলো বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যবসা বাণিজ্যে লোকসান ও কর্মহীন হওয়ার আশঙ্কায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। মানুষের টাকা পয়সা নাই, ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এর জন্য আমাদের ব্যবসার অবস্থা, যেমন ভাড়া দেওয়া, অন্য জিনিস নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। বার এবং রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া, এর কারণে অজস্র জনগণ কর্মসংস্থান হারান এবং যাদের কাগজ নেই তারা পুরোপুরিভাবেই বেকার হয়ে যান। তবে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসলে চিরচেনা রূপে ফিরবে কাতালোনিয়া, এমনটাই আশা দেশটির নাগরিকদের। সময় সংবাদ, স্পেন। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের দেশে ফেরার খবরে দারুণ উচ্ছ্বাসিত টাইগার ভক্তরা। করোনাকালে সব স্বাস্থ্যবিধি মেনে সাকিবকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা তাদের। সমর্থকরা বলছেন সাকিবের এবারের ফেরা হোক আরও স্মরণীয়। সাকিব ফিরেছেন, সাকিব ফিরছেন। নিষেধাজ্ঞার খড়গ শেষ, এবার দেশে ফেরার পালা। লঙ্কা সিরিজ বাতিল হওয়ায় শেষবার মার্কিন মল্লুকে পরিবারের কাছে উড়াল দিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা। তাই তো এবার সাকিবের ফেরাটা হচ্ছে মাথা উঁচু করেই। অবশেষে জানাও গেছে সেই মাহেন্দ্রক্ষণ। বৃহস্পতিবার মধ্যরাতে মাকে নিয়ে হবে তার প্রত্যাবর্তন। বাংলার সমর্থকরা বরাবরই শর্তহীনভাবে সমর্থন দিয়ে গেছেন টাইগার ক্রিকেটকে। পোস্টার বয় সাকিব তো তাদের নয়নের মণি। তাই তো যুবরাজের দেশে ফেরার খবরে ঝরল উচ্ছ্বাস। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান। ফুলের তোড়ায় মোড়ানো ভালোবাসা নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমরা এই সাকিবের ফেরার খবরে খুবই উচ্ছ্বসিত এবং আমরা সকল ভক্ত অপেক্ষা করছি কখন সাকিব দেশে ফিরবেন। প্রত্যেকটি ক্রিকেট প্রেমী এবং বিশেষত সাকিব ভক্তদের জন্য এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা সাকিব ফিরবেন তার নিজের রূপে এবং ভক্তদের মন জয় করবেন আবার আগের মতোই। সাকিবের জন্য শুভকামনা এবং তার ফেরার খবরে আমাদের চেয়ে আনন্দিত আর কেউ নেই। আমরা অত্যন্ত আনন্দিত। আছে পরিকল্পনাও, আর তা হলো বিমানবন্দরে সাকিবকে নেওয়া হবে বরণ করে, দেয়া হবে উষ্ণ সংবর্ধনা। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওনাকে বেশ বড় করে একটা সংবর্ধনা দিতে চাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস ওনার বাকি ভক্তরাও একইভাবে মুখিয়ে আছে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। কোভিড-19 পরিস্থিতির কারণে কিছুটা স্বাস্থ্যবিধির ব্যাপারটাও আসলে মাথায় রাখতে হয় এবং সেটা মাথায় রেখেই আমরা মূলত আমাদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছি। সব ঠিক থাকলে আর কোভিড টেস্টের নেগেটিভ আসলে সাকিব অনুশীলন শুরু করবেন সামনের সপ্তাহেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে চলছে ট্রাম্প বাইডেনের হাতি গাধার ভোটের লড়াই। জরিপে বিরোধী প্রার্থী এগিয়ে থাকলেও ইলেকটোরালে বর্তমান প্রেসিডেন্টের বাজিমাতের আভাস। বিএনপি দেশের উন্নতি নয়, ইতিহাস বিকৃত ধ্বংসের রাজনীতি করেছে, জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী। 4 নেতার প্রতি শ্রদ্ধা। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।